আমার নাম অখিল আর আমি কলকাতাতে থাকি। আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর পর তার পুরো ব্যবসা আমি সামলাতে শুরু করি, কারণ আমি তার একমাত্র সন্তান। হ্যাঁ, বাবার কোটি কোটি টাকার ব্যবসা এখন পুরোপুরি আমার হাতে, তাই আমি কাজে ভীষণ ব্যস্ত থাকতাম। সকালে উঠে কাজে চলে যেতাম আর সন্ধ্যায় বাড়িতে ফিরতাম। আমার মা বাবা মারা গিয়েছেন প্রায় 4 বছর, তাই আমি একাই বাড়িতে থাকতাম। আমি কাজে এতটাই ব্যস্ত থাকতাম যে নিজের দিকে তাকানোর সময়ও পেতাম না। আমার বয়স এখন ২৬ বছর হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি এমন কাউকে কোনোদিন পাইনি যাকে বলতে পারি তুমি আমার, আর তাকে জীবন সঙ্গিনী করে ঘরের রানী বানাতে পারি। একদিন প্রতিদিনের মতো কাজ শেষে আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনে এক মেয়ে এসে পড়ল। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কেননা এমন সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। এমন দুধের মতো ফর্সা গায়ের রং যে মনে হচ্ছিল ছুলেই মলিন হয়ে যাবে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আমার সামনে হাত জোড় করে বাড়ালো এবং কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আমার মা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য ওষুধ দরকার, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই, তাই আজ আমি নিজের শরীর বেচতে বেরিয়েছি। আপনি আমাকে কিনে নিন আর আমাকে এত টাকা দিন যাতে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারি। যদি সময়মতো চিকিৎসা না হয় তবে মা মরে যাবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মায়ের কি হয়েছে? সে কান্নায় ভেঙে পড়ল আর তার চোখের জল শিশিরের ফোঁটার মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমার মন চাইছিল নিজের হাতে তার চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু নিজেকে সামলে আমি বললাম, তোমার কত টাকা দরকার? সে কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, আর সেই ওষুধের দাম ১৮০০ টাকা। আমি সঙ্গে সঙ্গেই পকেটে হাত দিলাম। সেখানে ১০,০০০ টাকা ছিল। আমি সব টাকা বের করে তার দিকে এগিয়ে দিলাম। এত টাকা দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আস্তে করে বলল, সাহেব, আপনি আমাকে সময় আর জায়গাটা বলে দিন, আমি সেখানে চলে আসব। আমি চমকে উঠে বললাম, তুমি এভাবে বলছো কেন? সে ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল, সাহেব, আজ আমি শরীর বেচতে বেরিয়েছি। যে আমার মায়ের ওষুধের টাকা দেবে, আমি এক রাতের জন্য নিজেকে তার হাতে সঁপে দেব। আমি হালকা হেসে বিড়বিড় করে বললাম, পাগলি, তুমি বেচবার জিনিস নও, তুমি তো চোখের পাতায় বসিয়ে রাখার মতো। সে চমকে আমার দিকে তাকিয়ে বলল, সাহেব, আপনি কিছু বললেন? আমি চোখ সরিয়ে নিয়ে বললাম, না, কিছু না। তাকে প্রায় ১৯ বছরের মতো লাগছিল, কিন্তু তার রূপ এমন ছিল যা মুখের ভাষায় বর্ণনা করা যায় না। আমি নরম স্বরে বললাম, তোমাকে নিজেকে বিক্রি করতে হবে না, যদি আরও টাকা লাগে তাও আমি দিতে রাজি আছি, কিন্তু এই উদ্দেশ্যে আর কোনোদিন ঘর থেকে বের হবে না। তারপর আমি গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা খাম বের করলাম, তাতে আরও কিছু টাকা ছিল। আমি সেটা তার হাতে দিয়ে আবার গাড়িতে গিয়ে বসলাম। সে কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না, আর যদি কখনো সুযোগ পাই তবে নিজের প্রাণ দিয়েও আপনার এই ঋণ শোধ করব। আমি হালকা একটা হাসি দিয়ে তার দিকে তাকালাম, তারপর গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু সেই মেয়ের কথা আমার মনে গেঁথে গেছিল। তার চিন্তায় এতটাই ডুবে গেছিলাম যে মনে করতেও পারলাম না আমি রাতের খাবার খেয়েছি কিনা। সেই রাত আমি শুধু এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম, কেননা বারবার তার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি হয়তো মুখে স্বীকার করছিলাম না, কিন্তু মনের গভীরে বুঝে গিয়েছিলাম যে আমি সেই মেয়ের প্রেমে পড়ে গেছি। পুরো রাত আমার ঘুম এলো না, শুধু তার চোখের জল আর তার মুখের ছবি আমার মনে গেঁথে রইল। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমি তাকে ভুলতেই পারছিলাম না। তাই ৩ দিন পর আবার সেই জায়গায় গেলাম যেখানে তাকে প্রথমবার আমি দেখেছিলাম। ভেবেছিলাম হয়তো আবার দেখা হয়ে যাবে, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। বুকের ভেতর একটা আফসোস হচ্ছিল যে কেন আমি তার নাম জিজ্ঞেস করলাম না, আর কেন তার ঠিকানা নিলাম না। সে কে ছিল যে হঠাৎ আমার জীবনে এসে আমাকে এমনভাবে পাগল করে দিয়ে গেল? এখন আমি সবসময় উদাস হয়ে থাকতাম, কাজে মন বসত না, মানুষের মধ্যে থাকলেও সবকিছু অর্থহীন মনে হতো। অবশেষে একদিন আমি আমার ঘনিষ্ঠ বন্ধু বরুণকে ডেকে পাঠালাম। সে এলে আমি তাকে বললাম, বরুণ, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। সে হেসে বলল, কি হয়েছে অখিল? তোকে তো দেখে মনে হচ্ছে কোনো গোপন কথা চেপে বসে আছিস। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বরুণ, আমি এক মেয়ের প্রেমে পড়ে গেছি, কিন্তু সে কোথায় থাকে আমি জানি না, অথচ আমি তাকে চাই।
বরুণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সে কোথায় তোকে দেখা দিয়েছিল? আমি সেই রাতের পুরো ঘটনা বরুণকে বললাম। আমার কথা শুনে সে হো হো করে হেসে উঠল আর বলল, এই রকম মেয়ে তো হাজারটা ঘোরে এই শহরের চারপাশে, কিন্তু তার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে তুই এমন পাগল হয়ে গেলি? আমি ধীরে ধীরে বললাম, বরুণ, তার বিশেষত্ব কথায় বলে বোঝানো যাবে না। বরুণ আবার হেসে বলল, তাহলে শেষ পর্যন্ত অখিলও এক মেয়ের প্রেমে পড়ল। আচ্ছা, যা হোক, আমি চেষ্টা করছি যেন আবার সেই মেয়ের সঙ্গে তোর দেখা হয়। আমি দুঃখভরা কণ্ঠে বললাম, ইস, যদি অন্তত তার নাম বা ঠিকানাটা জেনে নিতাম তাহলে কত ভালো হতো। বরুণ আবারও হো হো করে হেসে উঠে বলল, চিন্তা করিস না অখিল, দেখি কি করা যায়। এ কথা বলেই সে বাড়ির বাইরে বেরিয়ে গেল, আর আমি জানলার ধারে বসে বাইরে তাকিয়ে রইলাম। প্রায় 1 মাস কেটে গেল, কিন্তু এক মুহূর্তের জন্য মেয়েটিকে আমি ভুলতে পারিনি। বরুণ অনেক চেষ্টা করল, সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও পেল না। মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সে কে ছিল, কোথা থেকে এসেছিল, আর কেনই বা আমাকে এভাবে একা ফেলে চলে গেল? এসব প্রশ্ন আমার হৃদয় আর মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে ঘুরতে থাকত। যখন বরুণও তার কোনো খোঁজ পেল না, তখন আমি একেবারে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। আমার অবস্থা এমন হল যে না দিনে শান্তি ছিল, না রাতে ঘুম হতো। এতে কাজকর্মের ওপরেও গভীর প্রভাব পড়ল এবং আমার ব্যবসায় টানা ক্ষতি হতে লাগল। একদিন বরুণ আমাকে বুঝিয়ে বলল, শোন, বিয়ে করে নে, হয়তো এতে মন অন্যদিকে যাবে আর তাকে ভুলতে পারবি। কিন্তু আমি তাকে ভুলতে চাই না, কেননা সে এখন আমার হৃদয়ের অংশ হয়ে গেছে। তবুও বন্ধুর জোড়াজড়ি আর আত্মীয়স্বজনের অনুরোধে আমার জন্য একটা মেয়ে দেখা হলো, আর আমি তার সঙ্গেই বিয়ে করে নিলাম। সময় এগিয়ে চলল, আর দেখতে দেখতে 6 বছর কেটে গেল। এখন আমি 2 সন্তানের বাবা হয়ে গেছি, কিন্তু সেই মেয়েটির কথা এক মুহূর্তের জন্য আমার হৃদয় থেকে মুছল না। ব্যবসায় টানা ক্ষতি হতে লাগল, আর আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকল। মনে হতো আমার আত্মা যেন কোথাও বন্দী হয়ে আছে। অবশেষে আমি শান্তি পেতে মদ খাওয়া শুরু করলাম, কিন্তু তারপরেও শান্তি পেলাম না। আমি একেবারে বেহুশ হয়ে লক্ষ্যহীনভাবে জীবন কাটাতে লাগলাম। আমার স্ত্রী আর সন্তানরা কষ্ট পেতে থাকল। বরুণ প্রতিদিন আমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকত না। আমার মনে কেবল একটি ইচ্ছে বাকি রইল, সেই মেয়ে যেন আর একবার আমার সামনে ফিরে আসে। আমার শরীর ভেঙে পড়তে থাকল, আর আমি কিডনির অসুখে আক্রান্ত হয়ে গেলাম, আর আমার 2টি কিডনি কাজ করা বন্ধ করে দিল। শরীর ভীষণ দুর্বল আর নিরাম্বর হয়ে গেল, ফলে সব ব্যবসার দায়িত্ব এখন আমার স্ত্রীর কাঁধে এসে পড়ল। আমি হাসপাতালের বিছানায় পড়ে পড়ে নিজের শেষ শ্বাস গুনছিলাম। একদিন আমার মনে হচ্ছিল এই যন্ত্রণা শেষ হবে একমাত্র আমার শেষ নিঃশ্বাসে। ব্যথার তীব্রতায় আমার চোখ ভারী হয়ে আসছিল। নার্স ডাক্তারকে ডাকল, আর আমার আধখোলা চোখের পাতায় ভেসে উঠল এক পরিচিত ছবি। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। এ তো সেই মুখ, সেই চোখ, যেটা আমার হৃদয়ে গভীরভাবে খোদাই হয়ে আছে। এখন সে আমার সামনে দাঁড়িয়ে, সাদা কোট পরা এক ডাক্তার হয়ে। ধীরে ধীরে সে যত আমার দিকে এগিয়ে আসছিল, ততই আমার মনে হচ্ছিল আমার যন্ত্রণাগুলো যেন কেউ আটকে দিচ্ছে। কাঁপা কাঁপা গলায় আমি বললাম, তুমি তুমি তো সেই, তাই না? সে মৃদু হেসে চোখ নামিয়ে বলল, হ্যাঁ আমি। আমার শরীরে যেন আবার প্রাণ ফিরে এলো, আর আমি তাকে এক দৃষ্টিতে দেখতেই থাকলাম। সে বলল, সেদিন আপনি আমাকে নতুন জীবন দিয়েছিলেন, তাই আজ আমি আপনাকে নতুন জীবন দিতে এসেছি। একটা ব্যথার ঢেউ সারা শরীর জুড়ে বয়ে গেল, আর আমি আধা বেহুশ হয়ে পড়লাম। মেয়েটি আমার হাত ধরে সান্ত্বনা দিতে লাগল, কিছুই হবে না। এরপরে হঠাৎ সে একটি ইঞ্জেকশন দিল, আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। একদিন পরে যখন চোখ খুলল, তখন আবার সামনে সেই মুখ দেখলাম। সে আমাকে ওষুধ দিল আর বলল, আমার ওপর আপনার অনেক বড় ঋণ আছে, তাই যদি নিজের জীবন দিয়েও এ ঋণ শোধ করতে হয়, আমি করব। আমি তার হাত চেপে ধরে বললাম, হ্যাঁ, তুমি শুধু আমাকে ভালো করে দাও, আমি সারা জীবন তোমার এই উপকার ভুলব না, কেননা আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। সে বলল, চিন্তা করবেন না, যদি ভগবান সহায় হন তাহলে আমি আপনাকে সুস্থ করে তুলব। সে আমার চিকিৎসা শুরু করল, আর আমি যেন তাকে দেখতে দেখতেই ভালো হতে লাগলাম। আমার অবস্থার উন্নতি হচ্ছিল দেখে আমার স্ত্রীও খুশি হল। প্রায় 3 মাস টানা চিকিৎসার পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। আমার কিডনি আবার কাজ করা শুরু করল।
সেই ডাক্তার রীতা আমার খুব যত্ন নিত আর প্রতিটা মুহূর্তে আমার সাহস বাড়াত। এতে করে ধীরে ধীরে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। একদিন আমি রীতাকে জিজ্ঞেস করলাম, সেদিন তোমার কাছে নিজের মায়ের ওষুধের টাকাও ছিল না, তারপর তুমি কিভাবে ডাক্তার হয়ে গেলে? সে ধীরে ধীরে বলল, এসবই তোমার উপকার ছিল আমাদের ওপর। সেদিন বাড়ি গিয়ে আমি মায়ের জন্য ওষুধ কিনেছিলাম, আর তুমি যে খামটা আমাকে দিয়েছিলে সেটা আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। কয়েকদিন পর আবার যখন টাকার প্রয়োজন হলো, তখন আমি খামটা খুলে দেখলাম ভেতরে অনেক টাকা। আমি হেসে বললাম, তোমার মনে আছে আমি বলেছিলাম এই খামটা তখনই খুলবে যখন দরকার পড়বে, আর কখনো নিজেকে বিক্রি করার জন্য বাইরে যেও না। সে হেসে বলল, হ্যাঁ সাহেব, আমার মনে আছে। তখন আমি হেসে বললাম, আমাকে সাহেব বলো না, এখন তো আমি তোমার রোগী। একথা শুনে সে জোরে হেসে উঠল। আমি জিজ্ঞেস করলাম, তারপরে কি হলো? সে বলল, তারপর আমি তার মধ্যে থেকে কিছু টাকা বের করে মায়ের চিকিৎসা করলাম। এতে মা একেবারে সুস্থ হয়ে গেলেন। তারপরে আমি বৃত্তি পেয়ে অন্য শহরে মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম, আর 5 বছর পর ডাক্তার হয়ে সরকারি চাকরিতেও যোগ দিলাম। এখন আমার মা পুরোপুরি সুস্থ, আর আমরা একসাথে আনন্দে জীবন কাটাচ্ছি। সে ভীষণ স্বস্তি নিয়ে কথাগুলো বলছিল, আর আমি তার দিকে এক নজরে তাকিয়ে রইলাম। মন চাইছিল তাকে জিজ্ঞেস করি সে বিয়ে করেছে নাকি এখনও অবিবাহিতা, কিন্তু সাহস হল না, কেননা সেই দিনের 19 বছরের অসহায় মেয়েটি আজ এক সম্মানিত ডাক্তার। তখন আর এখনের মধ্যে আকাশ পাতাল ফারাক, তাই প্রশ্নটা আমি বুকের ভেতরেই চেপে রাখলাম। আমরা তখনও গল্প করছিলাম, এমন সময় আমার স্ত্রী আর বাচ্চারা চলে এলো, আর আমাকে দেখে ওরা খুব খুশি হল। আমার স্ত্রী খুব কমই হাসপাতালে আসত, কেননা আমার সমস্ত ব্যবসার দায়িত্ব এখন তার কাঁধে। কিছুক্ষণ পরে আমার বন্ধু বরুণও এসে গেল, কেননা আজকে আমাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। ঠিক তখনই সেই ডাক্তার রীতা ঘর থেকে বেরিয়ে চলে গেল, আর আমি ধীরে ধীরে বরুণকে বললাম, এই সেই মেয়ে যার কথা আমি তোকে বলেছিলাম। বরুণ হেসে বলল, কি ভাগ্যরে ভাই, যিনি রোগ দিলেন তিনি আবার চিকিৎসা করলেন। আমি বললাম, তুই আবার কবিতা শুরু করিস না, তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে চল। 1 বছর ধরে 4 দেওয়ালের মধ্যে বন্দি থেকে আমি ক্লান্ত হয়ে গেছি। আমাকে গাড়িতে বসানো হলো, আর আমি বাড়ি ফিরে এলাম। রীতা আর আমার স্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর আমিও আবার আনন্দে থাকতে শুরু করলাম। প্রায় 1 মাস বিশ্রামের পর আমি আবার অফিসে যাচ্ছিলাম, তাই মনে মনে ভীষণ খুশি ছিলাম যে অবশেষে নিজের পুরনো জীবনে ফিরছি। হঠাৎ রাস্তায় একটা গাড়ির পাশে রীতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। গাড়ি থামলে আমি গাড়ি থেকে বেরিয়ে বললাম, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? সে তাড়াতাড়ি বলল, আমাকে হাসপাতালে যেতে হবে, কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই খুব টেনশনে আছি। আমি নরম গলায় বললাম, কোনো ব্যাপার না, চাইলে আপনাকে পৌঁছে দিতে পারি, কেননা আমরাও তো সেই দিকেই যাচ্ছি। সে দ্রুত মাথা নেড়ে সম্মতি দিল আর বলল, ঠিক আছে চলুন। এরপরে সে এসে আমার পাশের সিটে বসল। তার আমার কাছাকাছি আসা আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। আমি তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে নিজের অফিসে চলে এলাম, কিন্তু সারাটা দিন শুধু তার চিন্তাতেই ডুবে রইলাম। যদিও এখন আমার স্ত্রী আছে, বাচ্চা আছে, কিন্তু সেই ছিল আমার প্রথম ভালোবাসা, আর এমন ভালোবাসা যা কোনোদিন মন থেকে মুছে যায়নি। আজ সে আমার পাশে বসায় আমার বহু বছরের স্বপ্ন যেন পূর্ণ হয়ে গেছে। আমি অস্থির হয়ে আমার বন্ধু বরুণকে ফোন করে বললাম, তুই এখনই আমার অফিসে চলে আয়, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। সে বলল, ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। সেই 30 মিনিট আমার কাছে যেন 30 বছরের মতো লাগছিল। অবশেষে যখন সে এলো, তখন আমি কোনো ভূমিকা না করেই বললাম, বরুণ, আমি রীতাকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে সে চমকে উঠে বলল, তোর মাথা ঠিক আছে তো? তুই বিবাহিত, তোর স্ত্রী আছে, 2টো সন্তান আছে, তুই এসব কিভাবে করতে পারিস? আমি কড়া গলায় বললাম, আমি কিছু ভাবতেও চাই না আর বুঝতেও চাই না। আমি শুধু এতটুকুই জানি যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। বরুণ বলল, আগে তুই বৌদিকে বল, যদি তিনি রাজি হন তাহলে কোনো সমস্যা নেই। আর তারও আগে রীতার সাথে খোলাখুলি কথা বল, কোথাও তার জীবনে অন্য কেউ নেই তো? আমি বললাম, হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমি সিদ্ধান্ত নিলাম খুব শীঘ্রই আমি রীতার সাথে এই ব্যাপারে কথা বলবো। সেদিন আমি অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে ফিরে দেখি রীতা বাড়িতেই বসে আছে। সে আর আমার স্ত্রী গল্প করছিল। এমন সময় আমি ভেতরে ঢুকতেই দুজনের চোখ আমার দিকে গেল। আমি হেসে বললাম, গুড ইভিনিং ডাক্তার ম্যাডাম। সে তৎক্ষণাৎ বলল, সাহেব, আপনার শরীর কেমন এখন?
আমি হালকা হাসি দিয়ে বললাম, ম্যাডাম, আমার নাম সাহেব নয়, আমার নাম অখিল। আপনি আমাকে অখিল বলেই ডাকতে পারেন। এরপরে আমিও সেখানে বসলাম এবং কর্মচারীকে চা আনার জন্য বললাম। সে চা নিয়ে এলে আমরা সকলে মিলে চা খেতে লাগলাম। চা খেতে খেতে আমি যে বারবার রিতার দিকে তাকাচ্ছিলাম সেটা আমার স্ত্রী টের পেয়ে গেল। এরপরে রিতা চলে গেলে আমি বিশ্রামের জন্য ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমার স্ত্রী আমার কাছে এসে রাগী গলায় বলল, তুমি যেভাবে ডাক্তারের দিকে তাকাচ্ছিলে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তোমাদের মধ্যে অন্যরকম সম্পর্ক আছে। আমাকে তো কোনোদিনই সেই চোখে দেখনি যেভাবে ডাক্তারকে দেখছিলে। আমি বললাম, তুমি যা ভাবছ সেরকম কিছুই না। এটা বলেই আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি সে মুখ গোমড়া করে নাশতার টেবিলে বসে আছে। তাকে এভাবে বসে থাকতে দেখে আমি বললাম, আবার কি হলো? সে কড়া গলায় বলল, তুমি সত্যি করে বলো, তোমার আর রিতার মধ্যে কি সম্পর্ক? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, দেখো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবে এক ধরনের নিজস্বতা আছে। আমার স্ত্রী দুঃখের সঙ্গে বলল, নিজস্বতা? সেটা তো আমার জন্য কোনো দিন ছিল না। এটা বলেই সে কাঁদতে শুরু করল, আর তার এইসব বাড়াবাড়ি দেখে আমার এক ধরনের বিরক্তি এসে গেল। তাই আমি ঝাঁঝিয়ে উঠে বললাম, তুমি আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দাও না? আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ। কথা বলার পরে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হলো, আর আমি রেগে মেগে অফিসের দিকে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন স্ত্রী বাড়িতে ছিল না দেখে আমি একটা লম্বা নিঃশ্বাস ফেললাম। মনে হলো বুকের ভেতরের বোঝা কিছুটা হালকা হয়ে গেছে। না জানি কেন স্ত্রীর উপস্থিতিতে আমি সেই শান্তি পাই না যেটা আমার মন সবসময় চাইত। হয়তো এই কারণেই আমাদের হৃদয়ের মিলন কখনোই হয়নি। এদিকে রিতা আর আমার বন্ধুত্ব এখন ভীষণ গভীর হয়ে গেছে। সে প্রায় সন্ধ্যায় আমার বাড়িতে আসত আর আমার বাচ্চাদের সঙ্গে খেলত। আজ 15 দিন হয়ে গেছে আমার স্ত্রী শ্বশুর বাড়ি গিয়েছে। কথা যখন আমার বন্ধু বরুণ জানল তখন সে আমাকে বলল, যা গিয়ে তাকে মানিয়ে নিয়ে আয়। কিন্তু আমি স্পষ্টই বলে দিলাম যে না, আমি যাব না। একদিন সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরে দেখি রিতা আমার বাচ্চাদের সঙ্গে খেলছে। আমিও ওর পাশে বসে পড়লাম এবং কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, রিতা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি ভালোবাসো? সে এক মুহূর্ত থেমে হেসে বলল, এটা তো বেশ অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, আগে আপনি বলুন, আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি ভালোবাসেন? তার কথার উত্তরে আমি মুচকি হেসে বললাম, না, প্রথম প্রশ্নটা তো আমার, তাই তোমাকেই আগে বলতে হবে। একটু থেমে সে আস্তে করে বলল, হ্যাঁ, একজন আছে যাকে আমি ভীষণ ভালোবাসি। তাকে আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আবার ফিরে পেয়েছি, তাই তাকে আর কখনো হারাতে চাই না। আমি নিশ্চুপ হয়ে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম, কেননা আমি বুঝে গেলাম যে ওর ইশারা আমার দিকেই। এরপরে সে নিজেই বলল, সেই মানুষটা একদিন আমার ইজ্জত বাঁচিয়েছিলেন এবং আমাকে বুঝিয়েছিলেন যে আমি বিক্রি হওয়ার জন্য জন্মাইনি। আমি আস্তে করে বললাম, আমিও সেই মুহূর্তটা আজ অবধি ভুলতে পারিনি, যে রাতে হঠাৎ তুমি আমার জীবনের অন্ধকারে আলোর মতো এসেছিলে। এরপরে আরও কিছুক্ষণ টুকিটাকি গল্প করার পরে সে তার গাড়িতে উঠে চলে গেল। আমি তাকে গেট পর্যন্ত এগিয়ে দিলাম, তারপর ঘরে এসে শুয়ে পড়লাম। প্রায় 2 ঘণ্টা পরে মোবাইলের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি একটা অচেনা নম্বর থেকে প্রায় 15টা মিসড কল এসেছে। আমি সঙ্গে সঙ্গে সেই নম্বরে কল ব্যাক করলাম। ওপাশ থেকে ভারী গলায় কেউ বলে উঠল, আমরা অমুক হাসপাতাল থেকে বলছি, আপনি কি ডক্টর রিতাকে চেনেন? আমি তাড়াতাড়ি করে বললাম, হ্যাঁ, কেন, ওর কি হয়েছে? সে বলল, তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন অপারেশন থিয়েটারে আছেন। আপনি কি এখনই হাসপাতালে আসতে পারবেন? তার কথা শুনে আমার বুক থেকে প্রাণটা যেন বেরিয়ে গেল, আর আমি জ্যাকেটটা তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। এরপরে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সারা রাস্তা আমার বুক ধড়ফড় করছিল, আর প্রতি মুহূর্তে শুধু একটাই প্রার্থনা করছিলাম, যেন সে ভালো হয়ে যায়। হাসপাতালে পৌঁছে দৌড়ে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করতেই জানালো তিনি এখনও অপারেশন থিয়েটারেই আছেন, অবস্থা অত্যন্ত গুরুতর। আমি অপারেশন থিয়েটারের সামনে গিয়ে চেয়ারে বসে কখনো দরজার দিকে তো কখনো ঘড়ির দিকে তাকাতে লাগলাম। সময় যেন থেমে গিয়েছে। প্রায় 2 ঘণ্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। আমি দৌড়ে গিয়ে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, রিতা কেমন আছে? তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমরা অনেক চেষ্টা করেছি, তবে তার অবস্থা এখনও সংকটজনক।
আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ, প্রার্থনা করুন। আমি ২ হাত দিয়ে মাথা চেপে ধরলাম আর মনে মনে একটাই বাক্য বারবার বলতে লাগলাম, না রিতা, তোমার কিছু হতে পারে না। তুমি তো বলেছিলে তুমি আর আমাকে হারাতে চাও না, তাই এখন তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। কিছুক্ষণ পরে এক নার্স এসে জানালেন তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। অনুমতি নিয়ে আমি ভেতরে গিয়ে দেখি সে মেশিনে জড়ানো অবস্থায় অচেতন হয়ে শুয়ে আছে। সেই মুখ যেখানে সবসময় প্রাণচঞ্চল্য লেগে থাকত, এখন সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আমি তার পাশের চেয়ারে বসে আলতো করে হাতটা ধরলাম। আমার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, আর ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, হে ভগবান, তাকে আমায় ফিরিয়ে দাও। কিছুক্ষণ পরে আমাকে ঘরের বাইরে যেতে বললে আমি বাইরে এসে বসে রইলাম। কয়েক ঘণ্টা পরে এক ডাক্তার বাইরে এসে বললেন, ডাক্তার রিতা এখন বিপদমুক্ত। তার কথা শুনে মনে হলো শরীরে যেন আবার প্রাণ ফিরে পেলাম। হাসপাতালে আমি অনেক দিন কাটালাম এবং প্রতিটা মুহূর্ত রিতার সেবায় ব্যস্ত রইলাম। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল আর অবশেষে পুরোপুরি ভালো হয়ে গেল। এই সময়ে আমার স্ত্রীও আবার বাড়ি ফিরে এসেছে। এক রাতে আমি সাহস করে তার সঙ্গে খোলাখুলি কথা বললাম। আমি তাকে বললাম, দেখো, আমি তোমাকে আর ধোকায় রাখতে চাই না। সত্যিটা হলো আমি রিতাকে বিয়ে করতে চাই, কেননা ওকে ছাড়া আমি বাঁচব না। আমাদের বিয়ে না তোমার পছন্দে হয়েছিল না আমার, শুধু প্রয়োজনের কারণে হয়েছিল। আমি তোমাকে সম্মান দিয়েছি, তোমার পাশে থেকেছি, কিন্তু এখন আমার জীবনের সিদ্ধান্ত এটাই যে আমি শিলাকে আমার জীবনসঙ্গী করব। তাই আমি চাই তুমি শান্তভাবে আমাকে এই বিয়ের অনুমতি দাও। আমি সাহস করে কথাটা তো বলে দিলাম, কিন্তু ফল আমার ভাবনা অনুযায়ী হল না। আমার স্ত্রী আমার কথা শুনল, তারপরে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এর কয়েকদিন পরে সে আমাকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিল। আমি অসুস্থ থাকার সময় সে আমার সই জাল করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল, তাই এখন সে আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিল। আমি পথে পথে ঘুরতে লাগলাম, কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু রিতার কাছে যাওয়ার মতো সাহস আমার ছিল না। এত বড় ব্যবসায়ী, আজ ভিখারির মতো দিন কাটাচ্ছি। একটা কম্বল জড়িয়ে রাস্তায় বসে থাকতাম, না খাওয়ার মতো কিছু থাকত আর না থাকার মতো কোনো জায়গা ছিল। আদালতের রায়ে সে আমার সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি সে আমার সন্তানদেরও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি কল্পনাও করতে পারিনি যে ওর উপর ভরসার পরিণতি এত ভয়ঙ্কর হবে। 1 বছর কেটে গেল, এখন রাস্তাই আমার ঘর আর ফুটপাত আমার বিছানা। কখনো কাজ পেলে করতাম, না হলে ভিক্ষে করে দিন কাটাতাম। 1 বছরের এই দুঃখ কষ্ট আমাকে ভেঙে দিয়েছিল, নিঃশ্বাসও এখন বোঝা মনে হতো। একদিন সন্ধ্যায় বৃষ্টি নামলে আমি একটা ভাঙা চালার নিচে গুটিসুটি মেরে বসেছিলাম। ঠিক তখনই একটা গাড়ি এসে দাঁড়ালো। এরপরে একটা চেনা মুখ আমার কাছে এসে ঝুঁকে বলল, অখিল, এটা তুমি? আমি স্তব্ধ হয়ে গেলাম, চোখে জল চলে এলো, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। সে আমার সামনে হাঁটো গেড়ে বসে বলল, এ কি অবস্থা তোমার? আমি ভাঙা গলায় বললাম, কি করতাম রিতা, নিজের লোক ছেড়ে গেছে, সবকিছু কেড়ে নিয়েছে, এখন আমি কোনো রকমে বেঁচে আছি। আমার কথা শুনে রিতার চোখ ভিজে উঠল, আর সে তৎক্ষণাৎ ড্রাইভারকে ডেকে বলল, এনাকে নিয়ে গাড়িতে বসাও। এরপরে সে আর ড্রাইভার আমাকে ধরে গাড়িতে বসালো। আমি কাঁদছিলাম আর সে বারবার বলছিল, অখিল, তুমি আর একা নও, আমি আছি তোমার সঙ্গে। এরপরে গাড়ি একটা বড় অট্টালিকার সামনে এসে দাঁড়ালো। শিলা আমাকে ভেতরে নিয়ে গেল। চাকর দৌড়ে এসে আমার জন্য নতুন জামাকাপড় আর খাবার আনল। রিতা আমার সামনে বসে আস্তে করে বলল, অখিল, যেভাবে 1 বছর আগে তুমি আমায় সামলেছিলে, তেমনি আজ আমার পালা তোমাকে সামলানোর। রিতা আমাকে ভর দিয়ে একটা বিশাল হলঘরে নিয়ে গেল, যেখানে তার মা বসেছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে রিতাকে বললেন, মা, এটা কে? রিতা বলল, মা, এ সেই মানুষ যে একসময় আমাদের জীবন বাঁচিয়েছিল। আজ আমি যা হয়েছি সবই এনার কারণে। আমি আস্তে করে বললাম, মাসিমা, আমি সেই হতভাগা যে ভুলের কারণে সব কিছু হারিয়ে ফেলেছে। রিতার মা আমার মাথায় হাত রেখে বললেন, বাবা, হতভাগ্য সে নয় যে ভেঙে পড়ে, বরং হতভাগা সে যে আর উঠে দাঁড়ায় না। তুমি যেহেতু এখনো বেঁচে আছো, মানে ভগবান তোমার জন্য কিছু ভেবে রেখেছেন। আমি একটা চেয়ারে বসে পড়লাম। রিতার মা পাশে বসে বললেন, বাবা, এই বাড়ি তোমার, যতদিন আমরা বেঁচে আছি তুমি একা নও। আমি রিতার চোখের দিকে তাকালাম। সেখানে সেই একই সত্যতা ছিল যা আমি অনেক বছর আগে দেখেছিলাম।
বুক ভার হয়ে এলো, আর প্রথমবার আমার মনে হলো আশা এখনো মরে যায়নি, হয়তো আমার জীবন শেষ হয়নি। রীতা নিস্তব্ধতা ভেঙে বলল, অখিল, তোমাকে আর দুঃখ সহ্য করতে হবে না। আমি মায়ের সঙ্গে কথা বলে নিয়েছি, আজ থেকে 2 দিন পর আমাদের বিয়ে। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম, জিহ্বা যেন আটকে গিয়েছে। তারপরেও আমি বললাম, রীতা, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? সে হেসে উত্তর দিল, যখন মনের সিদ্ধান্ত দৃঢ় হয় তখন দেরি কেন? আমার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো, বছরের পর বছর ঘোরাঘুরি যেন থেমে গেল। পরের দিন রীতা কাজ থেকে ফিরে এসে বলল, অখিল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বাজার যেতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বাজার কেন? সে হেসে বলল, তুমি এখনো বুঝছো না, কালকে আমাদের বিয়ে, তাই তার জন্য সবকিছু কিনতে হবে। সে আমাকে বাজারে নিয়ে গেল, আর আমার জন্য অনেক নতুন পোশাক কিনল, যার মধ্যে বিয়ের পোশাকও ছিল। প্রতিটি মুহূর্ত আমার কাছে যেন স্বপ্নের মতো লাগছিল, বিশ্বাসই হচ্ছিল না যে আমি এই দিনটা দেখছি। যাই হোক, এরপরে বিয়ের দিন এসে গেল, আর রীতা বলল, এখন সবকিছু ভগবানের হাতে, চলো আমরা মন্দিরে যাই। আমরা মন্দিরে গিয়ে ব্রাহ্মণের সামনে সব রীতিনীতি পালন করে বিয়ে করে নিলাম। আমি আমার ভালোবাসাকে ফিরে পেলাম, আর বহু বছরের অপূর্ণ ইচ্ছে অবশেষে পূর্ণ হল। রীতা শুধু আমার স্ত্রী নয়, সে ছিল আমার জীবনের এক নতুন শুরু। তার সাহস আর সঙ্গ আমাকে সেই শক্তি ফিরিয়ে দিল যা আমি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলাম। আমি রীতাকে বললাম, আমি আবার নিজের পায়ে দাঁড়াতে চাই। সে মুচকি হেসে বলল, তোমার ইচ্ছাশক্তি যদি দৃঢ় হয় তবে তোমার জন্য প্রতিটা পথ সহজ হয়ে যাবে। আমি আবার ব্যবসা শুরু করলাম। শুরুটা ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে আমার ব্যবসা বাড়তে শুরু করল। তবে এবার আমি ঠিক করে নিলাম যে আর কখনো অহংকার করব না এবং কারো মন কষ্ট দেব না। যে ব্যবসা একসময় আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আজ আবার আমি সেই সাম্রাজ্য গড়ে তুললাম। আর এই সবই সম্ভব হয়েছে কেবলমাত্র রীতার জন্য। সে প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছে, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাহস বাড়িয়েছে। সে যদি না থাকত তবে আমি আর কোনো দিন উঠে দাঁড়াতে পারতাম না। এখন আবার আমার নাম বড় ব্যবসায়ীদের মধ্যে শোনা যেতে লাগল। তবে এবার এ সবের জন্য অহংকার নয়, ছিল শুধু কৃতজ্ঞতা। প্রতিটি দিন রীতা আমার কাছে সাহসের আর এক নাম হয়ে থেকেছে। আমি আবার আমার সন্তানদের সঙ্গে যোগাযোগ শুরু করলাম এবং তাদের লালন পালনে অংশ নিলাম। এতে ধীরে ধীরে পুরনো ক্ষতগুলো শুকিয়ে যেতে লাগল। এরপরে রীতা গর্ভবতী হল। এই খবরে আমার মনে হচ্ছিল যে আমাদের পৃথিবী এখন সম্পূর্ণ হয়েছে। আমি ব্যবসার পাশাপাশি সর্বক্ষণ তা খেয়াল রাখতে শুরু করলাম। প্রতিটি মুহূর্তে তাকে সাহস দেবার চেষ্টা করতাম। এই সময় খবর এলো, আমার প্রথম স্ত্রী আবার বিয়ে করে নিয়েছে। খবরটা শুনে এক মুহূর্তের জন্য মনে ব্যথা জেগে উঠেছিল, কিন্তু তারপরই মনে হলো এটাই হয়তো ভালো হয়েছে। সময় এগিয়ে চলল, আর অবশেষে সেই দিন এলো যখন রীতা আমাদের সন্তানের জন্ম দিল। এতে ঘর আনন্দে ভরে উঠল। আমরা দুজনে একে অপরের